আসন্ন মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের যে 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং রয়েছে, সেই ম্যাপ পয়েন্টিংটাকেও খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। ম্যাপ পয়েন্টিংয়ে জন্য যে সমস্ত প্রশ্নগুলো আসে পয়েন্ট করার জন্য, সেগুলোর আমি চ্যাপ্টার ওয়াইজ কতগুলো ভাগে ভাগ করে দিয়েছি, যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা এবারে বেশি সেগুলো। তো এটাকে খুব গুরুত্ব সহকারে করবে। এখান থেকে 10-এ 10 পাওয়া যায় এবং এটা খুব সময় সাশ্রয়ী একটা প্রশ্ন, যে কারণের জন্য শুধুমাত্র যে ম্যাপ পয়েন্টিং এ 10-এ 10 পাওয়া যায় তাই না, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অন্য প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রেও সহায়ক হয়। কারণ 10 নম্বরের জন্য আমরা যদি 2 মিনিট করেও সময় ধরি, তো 20 মিনিট সময় বরাদ্দ থাকে। তো তার মধ্যে থেকে তোমরা এটা প্রায় 10 মিনিটের মধ্যেই কমপ্লিট করে দিতে পারবে। তো স্বাভাবিকভাবে 10 মিনিট হাতে সময় বাঁচা মানে অন্য একটা প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো সেই পরিপ্রেক্ষিত থেকে আমরা ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং গুলো রয়েছে সেগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করলেই এখানে 10-এ 10 পাওয়া যায়। এই প্রশ্নগুলোকেই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি লার্নিং উইথ SM। তো সেগুলোর মধ্যে প্রথমে অবস্থান বলে যে টপিকটা রয়েছে, সেখান থেকে যেগুলো দেখবে সেটা হচ্ছে নিউ দিল্লি। প্রথমেই এটা বিভিন্নভাবে আসতে পারে এবং এটা করে রাখলে পরে তোমার অসংখ্য ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে সহায়ক হবে। কেন? এটা ভারতের রাজধানী আসতে পারে, একটি প্রশাসনিক শহর হিসেবে আসতে পারে, একটি বিমানবন্দর হিসেবে আসতে পারে, ভারতের বৃহত্তম বিমানবন্দর হিসেবে আসতে পারে। বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু এটা আসতে পারে, এই জন্য এটাকে খুব ভালো করে দেখে রাখবে। একই রকম মুম্বাই, পশ্চিম ভারতের মহানগর, এটা ভারতের প্রবেশদ্বার, ভারতের অর্থনৈতিক রাজধানী, তারপরে তোমার হচ্ছে বাণিজ্য নগরী, বিভিন্ন রকম ভাবে আসতে পারে। তাহলে মুম্বাই তোমার একসঙ্গে অনেক কটা জায়গার সলিউশন হয়ে যাচ্ছে। অবস্থানের ক্ষেত্রে 10 ডিগ্রি চ্যানেল খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে খুব ভালো করে দেখে রাখবে। পক প্রণালী, এটাও ইম্পর্টেন্ট। ভারতের দক্ষিণতম বিন্দু, ইন্দিরা পয়েন্ট। যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে ইন্দিরা পয়েন্ট হবে, আর যদি বলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে কন্যাকুমারিকা হবে। এই দুটো কিন্তু ভুল করবে না, এই দুটো খুব কনফিউশন তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে, তো এটাকে কোনো মতেই ভুল করা যাবে না। আবার বলে দিচ্ছি, ভারতের দক্ষিণতম বিন্দু যদি প্রশ্ন আসে তাহলে ইন্দিরা পয়েন্ট হবে, আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যদি হয় তাহলে কন্যাকুমারিকা হবে। চলে আসো পরবর্তী ম্যাপ পয়েন্টিং, চণ্ডীগড়। দুটো রাজ্যের একটি রাজধানী, এইভাবেও আসতে পারে। ভারতের একটি পরিকল্পিত শহর, এভাবেও আসতে পারে। বা ভারতের প্রথম পরিকল্পিত শহর, এটাও আসতে পারে। তো চণ্ডীগড় একটা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। তারপর রয়েছে ডানকান প্যাসেজ, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাকেও দেখে রাখবে। 10 ডিগ্রি চ্যানেল এবং ডানকান প্যাসেজ খুব ইম্পর্টেন্ট। তারপরে ভারতের ভূপ্রকৃতি টপিক থেকে যে প্রশ্নগুলো আসে, প্রথমেই খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হচ্ছে আরাবল্লী, শিবালিক, দুটোই খুব ইম্পর্টেন্ট, এই দুটোকেই ভালো করে দেখবে। K2, বা এটা আসতে পারে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এইভাবে। সাতপুরা, বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, কচ্ছের রান, কাশ্মীর উপত্যকা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই কটাকে কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। ঠিক আছে। লাদাখ মালভূমি খুব আসছে এখন, বিগত প্রশ্নবিচিত্রের প্রশ্নগুলো, বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নপত্রগুলো সেগুলোতে খুব দেখলাম আছে এটা, লাদাখ মালভূমি। এটা অন্যভাবে আসতে পারে, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনের দিক থেকে। ভেম্বানাথ কয়াল, এটাও দেখে রাখতে পারো, এটা নদ নদী বা ভূপ্রকৃতি থেকেও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টিং। তাহলে এখানে আমি অনেকগুলোই দিয়েছি, কিন্তু এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে তোমরা খুব ভালো করে দেখে যাবে, আর বাকিগুলোকে আসলে যেন প্র্যাকটিস করে এমনভাবে রাখবে যেন আসলে সেগুলোকে করতে পারো অ্যান্সার। চলে আসো পরের, নদ নদী থেকে কি আছে। আচ্ছা, নদ নদী, নদ নদী থেকে মহানদী খুব ইম্পর্টেন্ট এবার। কৃষ্ণা এবং গোদাবরীটাও দেখে রাখবে, তবে এই দুটো, এটা দক্ষিণ ভারতের গঙ্গা হিসেবেও আসতে পারে দৈর্ঘ্যের ভিত্তিতে, গোদাবরী। আর কাবেরী দক্ষিণ ভারতের গঙ্গা পবিত্রতার ভিত্তিতে। কাবেরীটাকে ভালো করে দেখবে, মহানদী এবং কাবেরী দুটো খুব ইম্পর্টেন্ট এবার জন্য।
আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে লুনি ভারতের একটি অন্তর্বাহিনী নদী হিসেবে, এটাকেও একটু দেখে রাখবে। চিল্কা খুব সহজ ম্যাপে দেখানোর জন্য, এশিয়া তথা ভারতের বৃহত্তম উপহ্রদ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদ, লেগুন, এইভাবে আসতে পারে। লোকটাক হ্রদ খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটাকে দেখে রাখবে, এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। সম্বর ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। উলার ভারতের বৃহত্তম স্বাদু বা মিষ্টি জলের হ্রদ। প্যাংগং ভারতের উচ্চতম হ্রদ, এটাকে ইম্পর্টেন্ট দেখে রাখবে। কোলেরু, পুলিকট এবং খাম্বাত উপসাগর, এগুলো ম্যাপ পয়েন্টিং এর ইম্পর্টেন্ট। আবার একই কথা বলবো, যেগুলোকে আমি স্টার মার্কিং করলাম সেগুলোকে খুব ভালো করে দেখে রাখবে, আর বাকিগুলো অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখবে। চলে আসি এবার পরে, নদ নদীর পরে রয়েছে আমাদের জলবায়ু। জলবায়ু থেকে কি কি আসছে দেখি। জলবায়ু থেকে প্রথমেই আছে মৌসিনরাম, এটা বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হিসেবে আসতে পারে। ভারতের একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবণ এলাকা, পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ সংলগ্ন যে এরিয়াটা রয়েছে সেটাকে দেখাবে। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, শিলং বা পশ্চিম ভারতের পূর্ব ঢালকে দেখাতে পারো। ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চল বা অসম অববাহিকা যেটা, এটা ইম্পর্টেন্ট একটা টপিক, এটাকে দেখে রাখবে। ভারতের একটি খরাপ্রবণ এলাকা, রাজস্থানকে দেখালেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এগুলোকে দেখে রাখবে। চলে আসি মৃত্তিকা থেকে। মৃত্তিকা থেকে কি কি রয়েছে, মৃত্তিকাতে রয়েছে প্রত্যেকটার একটা করে দেখে রাখবে। কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট, পর্সল, লোহিত মৃত্তিকা, চারটা। এদের মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট আর এইটা খুব ইম্পর্টেন্ট। কৃষ্ণ এবং ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই দুটোকে খুব ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। এটা মৃত্তিকা ক্ষয়প্রবণ এলাকা, এটাকেও দেখে রাখবে। কেন্দ্রীয় মাটি গবেষণাগার ভোপালে রয়েছে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকেও দেখে রাখবে। তাহলে এই কটা মৃত্তিকা চ্যাপ্টার থেকে দেখে রাখতে হবে। মৃত্তিকার পরে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা দেখব ম্যাপ পয়েন্টিং এর জন্য, সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমে রয়েছে ভারতের একটি চিরহরিৎ ম্যানগ্রোভ পার্বত্য অরণ্য অঞ্চল। এদের মধ্যে ম্যানগ্রোভটাকে খুব ভালো করে দেখে রাখতে হবে, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। দ্বিতীয় যেটা রয়েছে, দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বা ভিতরকণিকা, উড়িষ্যার যে মহানদী বদ্বীপ সংলগ্ন এলাকা রয়েছে সেটা, তো এটাকেও দেখে রাখবে। তারপর রয়েছে কৃষিকাজ। কৃষিকাজ চ্যাপ্টার বা অর্থনৈতিক চ্যাপ্টার থেকে প্রথমে যেটা রয়েছে ধান, আখ, কার্পাস, ঠিক আছে, কফি উৎপাদক অঞ্চল। তাহলে এইটা থেকে একটা করে অঞ্চল আমরা দেখে রাখবো, চারটার মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা বেশি। আর গবেষণাগারগুলো প্রত্যেকটা যে কটা আমাদের রয়েছে, ধান, গম, তারপরে তোমাদের আখ আখ কার্পাস, চা, ঠিক আছে, এইগুলো থেকে প্রত্যেকটা থেকে কিন্তু আমরা গবেষণাগার যেগুলো রয়েছে, কেন্দ্রীয় গবেষণাগারগুলো ভারতের ক্ষেত্রে, সেগুলো দেখে রাখবো। চলে আসে শিল্পের ক্ষেত্রে। শিল্প চ্যাপ্টার থেকে প্রথমেই যেটা দেখবো খুব ইম্পর্টেন্ট, ভারতের রুর, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, হয় ম্যাপ পয়েন্টিং না হলে তোমার 2 নম্বর বা শর্ট কোশ্চেনের জন্য। ভারতের একটি বৈদ্যুতিন অথবা ডিজেল, এই ডিজেলটা ইম্পর্টেন্ট, ডিজেল চালিত ইঞ্জিন। বৈদ্যুতিনটা হবে চিত্তরঞ্জন আর ডিজেলটা হচ্ছে বারাণসী। তারপরে পূর্ব ও পশ্চিম ভারতের তেল রসায়ন শিল্প কেন্দ্র, এইখানে হলদিয়া দেখে রাখবে পূর্ব ভারতের ক্ষেত্রে, আর পশ্চিম ভারতের ক্ষেত্রে জামনগর দেখে রাখতে পারো, ঠিক আছে, জামনগরটা খুব ইম্পর্টেন্ট, জামনগরটা আসে, জামনগরটাকে ভালো করে দেখে রাখতে পারো। তারপরে ভারতের সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু, যদিও গত বছর বেঙ্গালুরু এসছে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে, তো সিলিকন ভ্যালি আমি দিয়ে রেখেছি, এইভাবেও আসতে পারে, তবে আহ, এটা চাই, এটা শর্ট কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেনে আসার সম্ভাবনা আবার বেশি রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা, ভারতের ডেট্রয়েট, চেন্নাই, ম্যাপ পয়েন্টিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও দেখে রাখবে। আচ্ছা, এখানে বলি বিশাখাপত্তনম যদি তোমরা প্র্যাকটিস করে রাখো, বিশাখাপত্তনম অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন বিশাখাপত্তনম পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, তাহলে সেক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে বিশাখাপত্তনম একটি, আমি দিয়েওছি পরের অংশে, যে পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, হ্যাঁ,
এটা খুব গুরুত্বপূর্ণ। পূর্ব ভারতের একটি বন্দর দিতে পারো। এইভাবে করে এটা বিশাখাপত্তনম অনেক ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এই একটা ম্যাপ পয়েন্টিং করবো যেটা একসঙ্গে অনেকগুলোর সহায়ক হবে, অনেকগুলোতে করা যাবে। তারপরে তারপরে রয়েছে পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, সল্টলেক বা কলকাতা যেটা রয়েছে সেটা দেখতে পারো। এবার কলকাতা দেখে রাখলে পরে তোমার অনেক ক্ষেত্রে হচ্ছে পূর্ব ভারতের মহানগর হয়ে যাচ্ছে, পূর্ব ভারতের একটি বন্দর হয়ে যাচ্ছে, এই তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তাহলে একসঙ্গে অনেকগুলো হবে, এইরকম জায়গাগুলোকে সিলেক্ট করব এবং সেগুলো হচ্ছে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করব। এবং প্র্যাকটিস করার কতগুলো নিয়ম আছে। ম্যাপ পয়েন্টিং কে তোমরা যতটা জটিল বলে মনে করছো ততটা জটিল নয়। এটাকে ভালো করে যদি তোমরা প্র্যাকটিস করো, কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিকের সহায়তায় যদি প্র্যাকটিস করো, খুব সহজ, খুব সহজে মনে থাকবে, কোনোদিনও ভুল হবে না, আজীবন নয়। তো সেই টেকনিকগুলো সাহায্যে যদি করতে চাও তাহলে পরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা থেকে প্রথমে রয়েছে পরিবহন ব্যবস্থা থেকে কিছু প্রশ্ন, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভারতের একটি করে মহানগর, যেটা আমি একটু আগেই বললাম। তারপর রয়েছে ভারতের একটি জনবিরল এবং জনবহুল রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের শুল্কমুক্ত বন্দর, খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এটাকে দেখে রাখবে। ভারতের একটা হাইটেক বন্দর নবসেবা, এটাও ইম্পর্টেন্ট। গভীরতম বন্দর রয়েছে পারাদ্বীপ, বৃহত্তম বন্দর মুম্বাই সমুদ্র বন্দরের মধ্যে, এটা। তারপর রয়েছে রেলের ক্ষেত্রে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা আমি বললাম আগে, দিল্লি হোক, মুম্বাই হোক, চেন্নাই হোক, কলকাতা হোক, চার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভারত যে কোনো ক্ষেত্রেই তোমরা একটা করে দেখে রাখছো, আগে আগের গুলো তো কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে করে দিতে পারবে খুব সহজে। মারমাগাঁও ভারতের একটি লৌহ রপ্তানিকারক বন্দর, এটাও ইম্পর্টেন্ট, এটাকেও দেখে রাখতে হবে। তাহলে আমাদের এই গেল ম্যাপ পয়েন্টিং এই ক্ষেত্রে। এই ম্যাপ পয়েন্টিং গুলো করতে গিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, এইগুলোকে করার যে টেকনিক, সেই টেকনিকগুলো যদি শিখতে চাও তাহলে আবার বলছি কমেন্ট বক্সে খুব দ্রুত জানাও, তাহলে সেগুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসবে, ম্যাপ পয়েন্টিং কিভাবে করতে হবে যাতে আমরা 10-এ 10 পাবো। ঠিক আছে, আজকের মতন ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে সাজেশন এইটুকুই।